লক্ষ্য করো, বিষয় হলো যে আমি একটা অধ্যায়ের নাম লিখছি গুণগত রসায়ন। তোমরা যারা ক্লাসটা দেখছো, আমি জানি এটা তোমরা সবাই জানো যে তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এটা। আর ইন্টারমিডিয়েট সিলেবাসে আমাদের সিলেবাসটাকে শর্ট করা হয়েছে। অধ্যায় বাতিল যদি দেয় তাহলে ফার্স্ট পার্টের যে অধ্যায়টা বাদ দিয়েছে, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়টা, সেটা বাদ দিয়েছে। তাহলে সেটা তো নিয়ে আলোচনা করব না। অবভিয়াসলি ফ্রিকোয়েন্স মেনটেন করে আমি 0 থেকে স্টার্ট করছি, যেন সবার উপকার হয়। এজন্য গুণগত রসায়ন থেকে আমি পড়ানো শুরু করতে চাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টাতে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, কিছু টপিকস বাদ দিয়েছে আমাদের, যেমন ক্রোমাটোগ্রাফি, দ্রাবক নিষ্কাশন, এগুলো বাদ দিয়েছে। তো এগুলো তো আসলে কন্টিনিউয়াসলি একটা টপিক্সের সাথে আরেকটা টপিক্স রিলেটেড, সো আমাকে প্রথম থেকে শুরু করা দরকার। তো চলো আমরা অধ্যায়টা শুরু করি। তার আগে কিছু কথাও বলা দরকার। যে সাবজেক্টটা আসলে আমি পড়াই, একটু চিন্তা করবা সবাই, যেহেতু ক্লাসটা সবাই দেখছো। প্রথমে একটা প্রশ্নই করি সবাইকে। দেখো, আমি সাবজেক্টটার নাম লিখছি কেমিস্ট্রি। হ্যাঁ, তো কেমিস্ট্রির বাংলাটা যদি বলি তাহলে অনেকটাই সিম্পলি একটা প্রশ্ন হবে যে কেমিস্ট্রির বাংলাটা আসলে কিন্তু দেখো রসায়ন। একটু চিন্তা করো সবাই। দেখো, রসায়নের সাথে কিন্তু আমি বিজ্ঞান শব্দটা লিখলাম না। হ্যাঁ, দেখো, কেমিস্ট্রির বাংলাটা লিখছি আমরা রসায়ন। আমরা কিন্তু এখানে রসায়নের সাথে বিজ্ঞান শব্দটা অ্যাড করি নাই। তোমাকে যদি অনেকে প্রশ্ন করে ফিজিক্স বাংলা কি, অবশ্যই বলবো পদার্থ বিজ্ঞান, বায়োলজি, জীববিজ্ঞান, ইভেন আর্টসের বন্ধুরা কিন্তু অনেক সাবজেক্ট পড়ে, ধরো রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সবার সাথে কিন্তু বিজ্ঞান শব্দটা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু রসায়নের সাথে বিজ্ঞানটা লিখলাম না। একটু চিন্তা করো যে আসলে কেন আমি রসায়নের সাথে বিজ্ঞানটা লিখলাম না। হ্যাঁ, প্রশ্নটা আমি একটু তোমাদের কাছে রেখে দিচ্ছি, ইনশাল্লাহ ক্লাসের একটা পয়েন্টে আলোচনা করতে পারবো, সমস্যা নাই। এটা একটা ব্যাপার। আর এখানে আমি একটা লাভ দাগাইছি। আসলে লাভ বলতে ভালোবাসাটা আমরা বুঝি, কিন্তু ভালোবাসাটা অনেক ধরনের হয়, তো তোমরা জানো। ধরো একটা ছাত্র শিক্ষকের মধ্যে ভালোবাসা থাকে, মা বাবার মধ্যে ভালোবাসা থাকে, ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকে, ফ্রেন্ডের মধ্যে ভালোবাসা থাকে। তো আসলে এখানে আমি ভালোবাসাটা এই জন্য লিখছি যে আমার রসায়নের মধ্যে আয়নের মধ্যে কিন্তু ভালোবাসা থাকে, বুঝছো? অবশ্যই বুঝতে পারছো যে আয়নের একটা ব্যাপার বললাম। হ্যাঁ, তো আস্তে আস্তে সেগুলোর দিকে আমি যাব, কোনো সমস্যা নাই। তো আমি যে টপিক্সটা তোমাদের প্রথমে আলোচনা করব, দেখি তোমাদের উপকার করা যায় কিনা। হ্যাঁ, তো ধরো আমি একটা প্রশ্ন লিখলাম প্রথমে। প্রশ্নটা একটু খেয়াল করো। সাধারণত এই প্রশ্নটা তোমরা এমসিকিউতে দেখতে পাবা। বিভিন্ন বোর্ড এমসিকিউ, ভার্সিটি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, আমার কথাগুলো শুনে একটু রিপিটেশনে যাবা, দেখবা যে এমসিকিউটা কিন্তু তোমরা পাবা। সাপোজ ধরো আমি একটা এখানে প্রশ্ন করলাম। প্রশ্নটা হচ্ছে এরকম যে SO4 2-। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, এটার নাম সালফেট, সবাই জানো। তো আমি যদি প্রশ্ন করি এটা কি মৌল, অবভিয়াসলি না। আমি যদি প্রশ্ন করি এটা কি যৌগ, অবভিয়াসলি না। তোমরা অবশ্যই জানো যে এটা একটা যৌগমূলক। এটা কিন্তু অবশ্যই যৌগমূলক। তো এই যে যৌগমূলকটা এখানে আমি লিখছি, এই যৌগমূলক থেকে 2টা প্রশ্ন আসে ভাইয়া পরীক্ষায়, এমসিকিউ এ। একটা প্রশ্ন হচ্ছে এখানে টোটাল ইলেকট্রন কতটি আছে। টোটাল ইলেকট্রন কতটি আছে, তোমরা সবাই একে অপরকে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা এবং নিজেরা দেখবা। আমি এই টপিক্সটা শেষ করে তারপরে তোমাদের কমেন্টসগুলো পড়বো, কি অবস্থা কি হচ্ছে একটু জানাবা আমাকে। তো ধরো প্রথম প্রশ্নটা করলো টোটাল ইলেকট্রন কতটা আছে। পরবর্তী প্রশ্ন করলো তোমাদেরকে এখানে যে যোজন ইলেকট্রন কতটা আছে। আমি একটা রুট লেভেলের বেসিক কন্টেন্ট শিখাবো বলে আমি প্রশ্নটা স্টার্ট করলাম। হ্যাঁ, যে টোটাল ইলেকট্রন কতটি আছে, যোজন ইলেকট্রন কতটি আছে, বুঝছো? অনেক সময় এখানে যোজন না আছে, এটার ইংরেজি শব্দটা চাই ভ্যালেন্স ইলেকট্রন। প্রচুর বার পরীক্ষায় আসছে। এখানে আমি যে যৌগমূলকটা দিয়েছি শুধু যে সেটাই পরীক্ষা আসবে তা তো না, এরকম আরো অনেক ধরনের যৌগমূলক আসতে পারে, বুঝতে পারছো? তো দেখো, আমি এখানে জাস্ট প্রশ্নটা তোমাদেরকে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ আশা করি সবাই। তাহলে এটা নিয়ে একটু প্র্যাকটিস করো, এটা নিয়ে একটু প্র্যাকটিস করো, এটা নিয়ে একটু চিন্তা করো। আর আমি এটার বেসিক বোঝানোর জন্য ডিটেলসলি রুলসটা আলোচনা করি, দেন তারপরে শুধু এটা না, এরকম আরো বেশ কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে কনফিডেন্সটা আমরা পেয়ে যাবো আশা করি। তো লক্ষ্য করো ভাইয়া, আমি তোমাদেরকে যে ব্যাপারটা এবার বলবো, একটা মৌলের নাম বলবো, পরমাণুর নাম বলবো। ধরো নাইট্রোজেন। নাইট্রোজেন, সবাই জানো যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 7। ওকে, তো এটা যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে দেখো 1s2
2s2 এবং 2p3। আশা করি সবাই এটা জানো। ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো আস্তে আস্তে করতে থাকি। ইলেকট্রন বিন্যাসের ক্লাসগুলো আমি করাবো, কোয়ান্টাম সংখ্যার ক্লাসগুলো আসবে, তাদের গ্রুপ, তাদের পর্যায়, তোমরা পাশে থাকবা, ইনশাল্লাহ পারবো, হ্যাঁ, সমস্যা নাই। তো ধরো এটা নাইট্রোজেনের সিম্পলি একটা ইলেকট্রন বিন্যাস। যে ওয়েদার এখন চলছে, অনেক গরমের সময় আমরা বুঝতে পারি যে কি অবস্থা আমাদের হয়, গরম কাকে বলে, উত্তেজিত কাকে বলে, হ্যাঁ। তো আসলে আমরা একটু নাইট্রোজেনকে উত্তেজিত করব, বুঝতে পারছো? তো যদি বলো উত্তেজিত কেন, আসলে ব্যাপারটা হলো যে কোনো বন্ধন, যে কোনো সম্পর্ক, যে কোনো কিছু করতে গেলে উত্তেজিত হতে হয় ভাবের বিনিময়ের জন্য। তো আমরাও নাইট্রোজেনকে একটু উত্তেজিত করে দেখি যে নাইট্রোজেনকে উত্তেজিত করলে কি হয়। তো নাইট্রোজেনকে হিট দিয়েছি, উত্তেজিত করেছি, তার আর স্বাভাবিক অবস্থা নাই, উত্তেজিত অবস্থা বোঝানোর জন্য আমার মাথার উপর একটা স্টার চিহ্ন বুঝাই, বুঝছো? তো দেখো, তো উত্তেজিত করলে তোমরা বুঝতে পারছো যে এস এর তো আর নতুন কোনো উপস্তর নাই, ঠিক থাকলো। এবার দেখো 2s এরও কিন্তু নতুন কোনো উপস্তর নাই, কারণ এটা এস, বাট পি এর কিন্তু 3টা উপস্তর হয়। কি কি দেখো, তোমরা সবাই জানো কিন্তু এইগুলা, 2px, 2py এবং 2pz। আর তোমরা জানো যে 3টা ইলেকট্রন আছে, একটা একটা করে ইলেকট্রন দিতে হয়। তাহলে অবশ্যই দেখো আমরা একটা একটা করে ইলেকট্রন দিলাম, হ্যাঁ। আমি কিন্তু সিম্পলি একটা টপিকস বোঝাচ্ছি তোমাদের। তো দেখো, এবার একটা কাজ করব, আমরা এগুলোকে বক্স পদ্ধতিতে স্থাপন করব, বক্সে। তো যখন বক্স পদ্ধতিতে স্থাপন করব তখন তোমাদের জানা কথা যে এস অরবিটালে একটাই বক্স থাকে, 2টা ইলেকট্রন থাকে সেখানে বক্সে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। যদি ভুলে যাও এভাবে চিন্তা করতে পারো, তোমাদের বাসায় যাদের হচ্ছে কবুতর থাকে, পায়রা থাকে, দেখবা একটা খোপ বা একটা ঘরে বিপরীত 2টা পায়রা থাকে, একটা ছেলে পায়রা, একটা মেয়ে পায়রা, কিন্তু বুঝছো? তো এক্ষেত্রেও তাই, দেখো বিপরীত ঘূর্ণনের 2টা ইলেকট্রন আছে, একটা উপরে আর একটা হচ্ছে নিচে। এবার দেখো, তাহলে 2s এও কিন্তু আমরা একটা ঘর পাবো। তাহলে 2s এ যখন ঘরটা পাবো, একটা উপরে এবং একটা কিন্তু নিচে, আশা করি বুঝছো। আর 2pর জন্য কয়টা ঘর পাবো বলো তো? 3টা। এই যে নামগুলো আছে, তাহলে এটা 2px, এটা দেখো 2py, আর এটা হচ্ছে দেখো 2pz। তাহলে দেখো একটা করে ইলেকট্রন আছে, যেগুলো ইলেকট্রন সিঙ্গেল থাকে তারা কিন্তু একমুখী হয়, হ্যাঁ। যারা সিঙ্গেল থাকে তারা কিন্তু একমুখী হয়। আশা করি এটা জানো। যদি প্রবলেম থাকে ইনশাল্লাহ মাশাল্লাহ পরবর্তীতে যখন আমি তোমাদের হুন্ডের নীতি ক্লাসটা নিব ক্লিয়ার করবো, সমস্যা নাই। আমি বলেছি যে ওদেরটা প্রথম থেকে শুরু করতে চাচ্ছি আমি, ওকে। তো এবার দেখো, আমার এতক্ষণ ধরে কথা বলার উদ্দেশ্য কি, কয়েকটি কন্টেন্ট তোমাকে শেখানোর জন্য। এখান থেকে যে বিষয়গুলো তোমার জানা দরকার সেগুলো হচ্ছে যোজ্যতা স্তর, ওকে। যোজ্যতা স্তর, অ্যাজ একজন কেমিস্ট্রির ছাত্র হিসেবে তোমাকে এগুলো কমপ্লিট রাখা দরকার। আমি জানি আছে, যাদের আছে তাদেরকে স্যালুইট, যাদের নাই তাদের ক্লিয়ার হবে, যাদের শিখা আছে তাদের কি হবে, রিভিউ হবে, এবং আমার এই এমসিকিউগুলো শেখা হবে, হ্যাঁ। তো যোজ্যতা স্তর, তো যোজ্যতা স্তরের ইংরেজি প্রতিশব্দটাও শিখে রাখবা। অনেক সময় বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় দেখবা বাংলারটা ইংলিশ ভার্সনটা দিয়ে দেয় মাঝে মধ্যে, তখন একটু প্রবলেম হয়ে যায় অনেকের। যোজ্যতার ইংরেজি হচ্ছে ভ্যালেন্স, আর স্তরের ইংরেজি হচ্ছে শেল। সো ভ্যালেন্স শেল বা যোজ্যতা স্তরটা আমরা বুঝতে চাই। পরবর্তী ব্যাপারটা দেখো, সেটা হচ্ছে যোজন ইলেকট্রনটা আমরা বুঝতে চাই। যোজন ইলেকট্রনটা আমরা বুঝতে চাই, হ্যাঁ, যোজন ইলেকট্রন। তাহলে যোজন ইলেকট্রনের আমাদের ইংরেজি প্রতিশব্দটা কি হবে বুঝতেই পারছো, ভ্যালেন্স ইলেকট্রন, ওকে। আচ্ছা, তাহলে যোজ্যতা স্তর, যোজন ইলেকট্রন, এটা আমরা বুঝবো। এবার দেখো পরবর্তী যে কন্টেন্টটা বুঝতে চাই সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে সংকরণ ক্লাসে তোমরা জানো এটার একটা প্রয়োগ আছে, হ্যাঁ। মাশাআল্লাহ আস্তে আস্তে আমরা শুরু করছি, যেহেতু আজকে থেকে পাবো আশা করি। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন, তো মুক্ত জোড় ইলেকট্রনের সুন্দর একটা নাম আছে তোমরা জানো, এলপি ইলেকট্রন, তাই না ভাইয়া? এলপি ইলেকট্রন, এলপি ইলেকট্রন মানে লন পেয়ার ইলেকট্রন, তাই না? অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন। এটার পরে দেখো আমরা এখান থেকে পাবো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, ঠিক আছে, বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড়, এই বন্ধন জোড়ের ইংরেজি প্রতিশব্দটাও কিন্তু আছে, সেটা হচ্ছে সংক্ষেপে আমরা বলি বিপি ইলেকট্রন। বিপি ইলেকট্রন অনেকে মজা করে বলে যে ব্লাড প্রেশার, না ভাই ওটা বায়োলজি লাভারদের জন্য, আমরা এখন কেমিস্ট্রি ক্লাস করছি। সো এটা হবে বন্ড পেয়ার ইলেকট্রন, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন। আরেকটা ছোট্ট বিষয় এখান থেকে শিখে নিতে হবে, সেটা হচ্ছে যোজনী, হ্যাঁ। সেটা কি শিখতে হবে বলো তো? যোজনী। এই যে দেখো কয়েকটা বিষয় এখানে লিখছি, তুমি ক্লিয়ার হও, আশা করি পারবা। এটা দিয়ে বুঝিয়ে দিই, একটু পরে তোমাদের কমেন্টস গুলো পড়বো, তোমরা কমেন্টস গুলো করে রাখবা কি অবস্থা, বুঝতে পারছো কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা, ঠিক আছে। তো চলো
কি অবস্থা এখানে হয়, আমরা যোজ্যতা স্তর নিয়ে কথা বলি। কোন একটা পরমাণুর, শুধু নাইট্রোজেন না, অন্য যে কোনো পরমাণু নিয়েও তুমি মাশাআল্লাহ প্র্যাকটিস করবা। কোনো একটা পরমাণুর যেটা বহিস্তর, যেটা বহিস্তর সেটাই যোজ্যতা স্তর। রিপিট, যেটা বহিস্তর সেটাই যোজ্যতা স্তর। তাহলে এখানে বহিস্তরটা খেয়াল করে দেখো, 2 নাম্বার শক্তি স্তর। বহিস্তর 2 নাম্বার শক্তি স্তর, তার মানে যোজ্যতা স্তরটাকে আমি বলতে পারবো দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ। আশা করি ক্লিয়ার হইছো? ওকে, এবার দেখো আমাদের যে ব্যাপারটা দেখা দরকার সেটা হচ্ছে যোজন ইলেকট্রন। খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে তো এমসিকিউটা সলভ করবো, যেটা প্রশ্ন দিয়েছিলাম, তাই না? দেখো যোজন ইলেকট্রনটা কি? যোজন ইলেকট্রনটা হচ্ছে আমাদের বহিস্তরে যে ইলেকট্রন থাকবে, বহিস্তরে যে ইলেকট্রন থাকবে, ভালো করে দেখো, বহিস্তরের ইলেকট্রন। ওকে, তাহলে বহিস্তরটা 2, এই 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 3 আর 2 5টা। আরেকবার, যোজন ইলেকট্রন মানে বহিস্তরের ইলেকট্রন কয়টা আছে বলতো? 5টি। তাহলে যোজন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কতটি ভাইয়া বলতো? 5টি। আশা করি মিলতিছে তোমাদের সাথে, তাই না? ওকে, এবার আসো মুক্ত জোড় ইলেকট্রন নিয়ে কথা বলি। মুক্ত জোড় ইলেকট্রন, সো এক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রনটা একটু বোঝা দরকার। ভাইয়া আমাদের মধ্যে দেখতে পাবো, আমাদের কিছু বন্ধু নিয়ে যখন আমরা বাহিরে ঘুরতে বের হয়, আমি চাইবো এরকম বন্ধু রাখো না, কারণ পড়াশোনার সময় এখন, হ্যাঁ ইন্টারমিডিয়েটে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? তো দেখো দেখতে পাবো যে আমাদের কিছু বন্ধু আছে যারা জোড়া হয়ে ঘুরে, জোড়া হয়ে ঘুরে, জোড়া হয়ে ঘুরে, তোমাদের সাথে কিন্তু গল্প গুজব একটু কম করে, বুঝছো? তাহলে খেয়াল করে দেখো, যারা জোড়া ভাবে থাকে তারা হচ্ছে মুক্ত জোড়। আর এই মুক্ত জোড়গুলা কিন্তু বন্ধন করতে চায় না, নতুন করে বন্ধন করতে চায় না। আর যদি বন্ধন করে, ধরো কেউ জোড়া আছে আবার নতুন কারো সাথে জোড়া করতে চাচ্ছে, তাহলে কিন্তু ও প্রথম জোড়াতে সন্তুষ্ট না। আবার যদি নতুন করে আরেকটা জোড়া করে, তাহলে বুঝতে হবে আর কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তো ঠিক আছে, নাও মজা করলাম। এই মুক্ত জোড় মানে লন পেয়ার ইলেকট্রন, মানে তোমাকে বুঝতে হবে যে যারা জোড়া ভাবে থাকে, এটা জোড়া জোড়া ক্যালকুলেট হয়। তাহলে দেখো এই মুক্ত জোড় ইলেকট্রনটা কিন্তু বহিস্তরে। কোথায়? বহিস্তরে। তাহলে বহিস্তরে দেখো আমার জোড়া ইলেকট্রন আছে 2s এ, কারণ বাকি ইলেকট্রন গুলা কি বলতো? সিঙ্গেল, বুঝছো? ওকে, আর উত্তেজিত করে তো লাভ হবে না, কারণ দ্বিতীয় শক্তি স্তরে তো 2d অরবিটাল হয় না, তুমি তো এটা জানোই। তাহলে এক্ষেত্রে দেখো মুক্ত জোড় ইলেকট্রন আছে 1 জোড়া, আমি লিখলাম 1 জোড়া। যদি বলো কতটি, তাও 1টি বলতে হবে। ওই যে বললাম তারা জোড়া জোড়া থাকে, 1 জোড়া বা 1টি আছে। আশা করি বুঝতে পারছো সবাই, ঠিক আছে? এবার দেখো বন্ধন জোড় ইলেকট্রন, যে ইলেকট্রনগুলা বহিস্তরে সিঙ্গেল তারা বন্ধন জোড়। তাহলে বহিস্তরে 3টা ইলেকট্রন সিঙ্গেল আছে, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কতটি ভাইয়া? 3টি। কতটি ভাইয়া? 3টি। এবার আসো যোজনী, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। যোজনী, এটা জানা দরকার, আমার বিশ্বাস তোমরা জানো। এই যে যোজনী, তাহলে যোজনী কি? যোজনী হচ্ছে কোনো একটা পরমাণুর বহিস্তরের সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা, কারণ জোড়াগুলো তো যুক্ত হতে পারে না, তাহলে সিঙ্গেল গুলা যুক্ত হবে। বহিস্তরের সিঙ্গেল গুলাই কিন্তু যোজনী হবে, বুঝছো? যোজনী সিঙ্গেল ইলেকট্রন বহিস্তরের, আর যোজন ইলেকট্রন বহিস্তরের মোট ইলেকট্রন, নট ইভার সিঙ্গেল, এটা কিন্তু তোমার সিঙ্গেল ডাবল সবগুলা। তাহলে এক্ষেত্রে যোজনী সিঙ্গেল 3 আছে, তার মানে যোজনী কত বলতো ভাইয়া? 3। তাহলে আরেকবার রিপিট করি, যোজ্যতা স্তর দ্বিতীয়, যোজন ইলেকট্রন 5, মানে বহিস্তরের ইলেকট্রন 5, মুক্ত জোড় ইলেকট্রন জোড়া আকারে থাকবে 1 জোড়া, বন্ধন জোড় ইলেকট্রন সিঙ্গেল গুলা, বহিস্তরের সিঙ্গেল 3টি, যোজনী সিঙ্গেল ইলেকট্রন গুলাই যোজনী। তাহলে নাইট্রোজেন নিয়ে কিন্তু কথা বলা শেষ, ঠিক আছে? তোমরা একটু মিলিয়ে নাও, আমি একটু কমেন্টস গুলো দেখি কি অবস্থা, তোমরা কি অবস্থা বুঝতে পারতেছো কিনা বা বুঝাইতে পারতেছি কিনা, এমসিকিউ গুলা সলভ করাই। মাশাআল্লাহ, ওকে। তো দেখো আমাদের এখানে নাইট্রোজেনের ব্যাপারটা ছিল, আমি একটু নাইট্রোজেনটাকে মুছে দিয়ে অক্সিজেন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে অক্সিজেন নিয়ে যখন কথা বলবো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে এখানে 2p3 না হয়ে 2p4 হবে। এক্ষেত্রে অক্সিজেনকে যখন আমরা হিট দিয়ে উত্তেজিত করব, তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো 4টা, সো একটা একটা করে দেওয়ার পরেও এখানে একটা পেয়ে যাবে, এই কাজ করলাম।
জাস্ট একটু আমার মুছে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, আমার কষ্ট কম এখানে। তাহলে দেখো 2px এ কিন্তু জোড়া হয়ে গেল। একটু আগে বললাম ভাইয়া আর উত্তেজিত করে কিন্তু লাভ নাই, কারণ 2d অরবিটাল তো হয় না, তোমরা জানো তাই না? আচ্ছা, খুব ভালো লাগছে এই বিষয়গুলো বুঝতে পারতেছো সবাই। তো দেখো ভাইয়া, যোজ্যতা স্তর, এখানে কিন্তু যোজ্যতা স্তরটা আবারও বহিস্তর 2। বহিস্তরের ইলেকট্রন যেহেতু যোজন ইলেকট্রন, বহিস্তরের ইলেকট্রন কিন্তু 6, তাহলে এবার কিন্তু যোজন ইলেকট্রন হয়ে গেল 6। ঠিক আছে, যোজন ইলেকট্রনটা কিন্তু 6। তাহলে দেখো মুক্ত জোড় ইলেকট্রন, ভুলে যাবা না যোজনের কিন্তু ইংরেজি দিয়েছি ভ্যালেন্স, পরীক্ষা আসবে কিন্তু, একটু পরে দেখবো প্রশ্ন সলভে। লন পেয়ার ইলেকট্রন অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন জোড়াভাবে থাকে। বহিস্তরের জোড়া, দেখো বহিস্তরে 2 জোড়া আছে, তার মানে 2 জোড়া। একটু আগে একজন প্রশ্ন করছিলা কেন টি হয়ে গেল ওইটা, তো জোড়া মানে টি সমান এখানে মুক্ত জোড়ের জন্য, তার মানে 2টি। আর এখানে বন্ধন জোড় সিঙ্গেল, সিঙ্গেল 2টা, বহিস্তরে সিঙ্গেল 2টা, তার মানে 2টি। আর যোজনী বলেই তো দিয়েছি যে আমার সিঙ্গেল গুলাই যোজনী, তার মানে যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। আশা করি মোটামুটি একটা ধারণা চলে আসছে, তোমরাও বাসায় বসে অন্যগুলো নিয়ে প্র্যাকটিস করবা, আশা করি পারবো। তো এটা আমি মুছে দিচ্ছি, তোমাদের যাদের এটা দরকার, মনে রাখা দরকার, তারা একটা স্ক্রিনশট দিতে পারো, নিজের কাছে রাখতে পারো এবং ফ্রেন্ডদের মাধ্যমেও শেয়ার করতে পারো, কারণ এটা তোমাদের জন্য দরকার হবে। বেসিক একটা চার্ট বোঝালাম এতক্ষণ ধরে। তো চলো 2-3টা প্রশ্ন সলভ করি, তাহলে কনফিডেন্সটা বাড়বে আশা করি। তো মুছে দিলাম আমি এটা। আমাদের এক্ষেত্রে যে প্রথম এমসিকিউটা দিয়েছিলাম তোমাদের SO4 2-, আমরা কিন্তু এবার একটু দ্রুত প্র্যাকটিসটা সারবো। SO4 2-, এখান থেকে টোটাল ইলেকট্রন চাইছে এবং এখান থেকে যোজন ইলেকট্রন চাইছে। ঠিক আছে ভাইয়া, টোটাল ইলেকট্রন এবং যোজন ইলেকট্রন। তো দেখো টোটাল ইলেকট্রন এটা একটা যৌগমূলক, -2 আছে, চার্জ আছে। একটা কথা মনে রাখো, যখন কোনো একটা পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেয় মানে সে দান করছে। তো ইলেকট্রন যখন ছেড়ে দেয় তার বহিস্তর ছেড়ে দেয়, বহিস্তর ছেড়ে দেয়, বহিস্তর ছেড়ে দিচ্ছে। আর যখন কেউ ইলেকট্রনটা নিচ্ছে মানে গ্রহণ করছে, তার বহিস্তরেই কিন্তু যুক্ত হচ্ছে। আমার কথাটা যেন মনে থাকে, ছেড়ে দিলে বহিস্তর দেয়, নিলে বহিস্তরে যুক্ত হয়। ক্লিয়ার? তো এখানে কিন্তু নিয়েছে, তার মানে বহিস্তরে কিন্তু 2টা ইলেকট্রন যুক্ত হচ্ছে। ক্লিয়ার? কারণ কেন এই কথাটা বলতেছি, কারণ যোজন ইলেকট্রনের সময় এই -2টা +2 করতে হবে, কারণ যোজন ইলেকট্রন মানে বহিস্তরের ইলেকট্রন 2টা নিয়েছে, তাই বেড়ে গেছে, এর জন্য যোজন ইলেকট্রনের সময় যোগ করে দিবা। তো চলো সলভটা মিলাই নাও। টোটাল ইলেকট্রন যেগুলো আছে, যে যে পরমাণু আছে তার ইলেকট্রনগুলো যোগ করে দিবা, খেলা শেষ। যে যে পরমাণু আছে তার ইলেকট্রনগুলো যোগ করে দিবা, কাজটা কিন্তু তোমার শেষ। তাহলে এখানে সালফার পারমাণবিক সংখ্যা দেখো 16, মানে ইলেকট্রন 16, যোগ টোটাল মানে যোগ, তোমরা জানো মোট মানে যোগ করতে হয়। আর অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা দেখো 8, কিন্তু অক্সিজেন দেওয়া আছে 4টা পরমাণু, অক্সিজেন দেওয়া আছে 4টা পরমাণু, তার মানে 8 গুণ 4। আশা করি বুঝতে পারছো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, বাট 4টি পরমাণু থাকার জন্য 4 গুণ। আর -2 ওই যে বললাম 2টা বেড়ে গেছে, তার মানে +2। তাহলে উত্তরটা দেখো 4 8 32, 34 এবং 16, অ্যান্সার কিন্তু 50। মানে টোটাল ইলেকট্রন আছে 50টি, টোটাল ইলেকট্রন আছে 50টি। ঠিক আছে, তো পরেরটা দেখো যোজন ইলেকট্রন। টোটালটা কিন্তু সবাই পারে, তোমরা অনেকে বলছো পারি ভাইয়া, হ্যাঁ টোটালটা সবাই পারে, নো প্রবলেম। যোজনে কিন্তু 2-4টার প্রবলেম থাকে, যোজনটা একটু সেরে নাও। যোজনই না কিন্তু যোজন ইলেকট্রনগুলো বের করবো, মানে যোজন ইলেকট্রনগুলো যোগ করে বের করতে হবে। পরমাণুকে সালফার, পরমাণুকে অক্সিজেন, এটার যোজন ইলেকট্রন, এটার যোজন ইলেকট্রন, যোগ করে দিলে অ্যান্সার শেষ। ঠিক আছে, তো খেয়াল করো সালফারের পারমাণবিক সংখ্যা 16, তোমরা অনেকে জানো যে 16কে ভাঙলে কি পাবা, 2 8 6, রিপিট করতেছি 2 8 6। তাহলে সালফারের যোজন ইলেকট্রন কত বলো তো, 6। তাহলে এখানে আমি লিখলাম দেখো 6 যোগ, সালফার একটা পরমাণু তাই কিন্তু 6 আছে। ক্লিয়ার আশা করি। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু ভাই 8, এই যে 8, ওটাকে ভাঙলে কি পাবা, কিভাবে ভাঙতেছো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে কিন্তু প্রথম শক্তি স্তরে কয়টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, এইভাবে। তাহলে এখানে দেখো 2 এর পরে কত, 6। তাহলে অক্সিজেনের যোজন ইলেকট্রন কিন্তু 6। ওকে, আমি 6 দিলাম, কাজ কিন্তু শেষ না, কারণ অক্সিজেনের পরমাণু আছে কয়টা, 4টা। তাহলে 4 গুণ করে দিতে হবে, তাহলে 6 গুণ 4, 6 গুণ 4। এই যে -2 কি বললাম, ইলেকট্রন নিলে বহিস্তরে যুক্ত হয়, তাহলে -2 মানে যোজন ইলেকট্রন 2টা বেড়ে গেছে, এই জন্য +2। বুঝছো? তাহলে খেয়াল করো
4 6 24, 26 আর 6 কত বলো তো 32। তাহলে যোজন ইলেকট্রন কত বলো তো 32। তো এটাতে অনেকের প্রবলেম থাকে, তোমরা বিলিভ করো ভর্তি পরীক্ষায় প্রচুর এই প্রশ্নটা আসে, প্রচুর প্রশ্নটা আসে। তোমরা দেখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাবিতে এবং বোর্ড পরীক্ষাতে এই টাইপের প্রশ্নটা আসে, আশা করি পারবো। তো চলো আরেকটা প্র্যাকটিস করি, কারণ একই টাইপ নিয়ে অনেকক্ষণ থেকে কথা বলছি। তো আরেক একটা প্লাস দিয়ে করে দেখাই। তো এটা তো মাইনাসের ব্যাপার ছিল। অ্যামোনিয়াম একটা মূলক নিয়ে কথা বলি, ধরো একটা পজিটিভ মূলক, পজিটিভ নিয়ে অনেকে জানতে চাচ্ছ। ধরো অ্যামোনিয়ামের ব্যাপার বলি, এটা কিন্তু ক্যাটায়নিক প্লাস মানে দিয়ে দিয়েছে। তো এটার টোটাল ঝটপট করে ফেলবা সবাই এবার। এটার টোটাল ইলেকট্রন, তাহলে নাইট্রোজেনের দেখো 7 যোগ হাইড্রোজেনের দেখো 1, কিন্তু 4টা আছে, তাহলে 1 গুণ 4 প্লাস 1, ভাই যে বললাম ছেড়ে দিয়েছে এবার। তাহলে ছেড়ে দিলে অবশ্যই কি হবে, কমে যাবে। ছেড়ে দিলে এবার কি হবে, কমে যাবে। তাহলে দেখো 7 4 11, উত্তর হয়ে গেছে কিন্তু 10। তাহলে টোটাল ইলেকট্রন কত বলো তো 10। দেখবা বেশ কয়েকবার এইটাই আসছে ভর্তি পরীক্ষায়, সোজা কিন্তু, হ্যাঁ এটাই দিয়েছে। ওকে, আসলে ভাই ভালো করতে গেলে সাগর সমান জেনে কিন্তু ভালো করাটা মুশকিল। ভালো করতে গেলে একাডেমিক ভর্তি পরীক্ষায় তোমাকে স্মার্ট ওয়েতে অ্যান্সার করাটা শিখতে হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, তো এখানে যে ভাইয়াগুলো তোমাদের ক্লাস নিচ্ছে, মানে ভাই ইংলিশ ক্লাস নিচ্ছে, তোমাদের শেখর ভাই বাংলা পড়াচ্ছেন, ওনার আসলে পেইড ব্যাচের একটা ব্যবস্থা আছে, তোমরা খুব উপকৃত হবা। আমি ব্যক্তিগতভাবে বলছি, তোমরা ভাইয়ের পেইড ব্যাচে কোর্সটা করতে পারো, তোমাদের খুব উপকার হবে। প্রান্ত ভাই আছে ফিজিক্স ক্লাস নিচ্ছে, সবাই খুব হেল্পফুল। তোমরা যে কোনো প্রবলেম ভাইদের সাথে শেয়ার করতে পারবা। ওকে, আচ্ছা, তো টোটাল ইলেকট্রন শেষ। এবার একটু যোজন, আমি একটু সময় দিয়েছিলাম, দেখি যোজনটা তোমরা পারো কিনা। এই জন্য যোজন ইলেকট্রন, তো এটার বহিস্তরে দেখো 5টা আছে, যে 7, তাহলে 2 আর 5 যোগ হাইড্রোজেনের তো 1টা, তার মানে 1, তাহলে 1 গুণ 4, হ্যাঁ 4টা আছে তাই। এই যে দেখো প্লাস, মানে বহিস্তর একটা বের করে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি বলো তো মাইনাস। তাহলে 9 1 বিয়োগ করলে কত বলো তো 8। ওকে, মিলিয়ে নাও যারা যারা অ্যান্সার করেছো, আমি একটু দেখি। যেহেতু পড়াই, তোমাদের মনের ব্যথা বেদনাগুলোও আমরা বুঝি। কোনো একটা ভালো ওয়েতে, কোনো একটা ভালো বুদ্ধিতে যদি শর্টলি কিছু মনে রাখা যায় তাহলে ভুলি না। আর একটু কথা বলা দরকার। দেখো আমরা যখন প্রাইমারিতে পড়েছি, ক্লাস 4 5, আবার হাই স্কুলে যখন পড়ছি, তখন তো অনেক ম্যাথ করছি। কিন্তু ইভেন আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আবার চাকরির প্রিপারেশন নিতে গেলে কিন্তু ওই ম্যাথগুলোই পড়তে হয়, ওই ম্যাথগুলোই করতে হয়। কেন? তাহলে কি আমরা আগে ভালো করে পড়াশোনা করে আসি নাই বলো? অবশ্যই আসছি, বাট আমরা তো একটা বার্ষিক পরীক্ষার জন্য পড়তাম, তাই না বলো? স্কুলে যে পরীক্ষা শেষ ভুলে যাইতাম, পরীক্ষা শেষ বইটা ভুলে যাইতাম। কিন্তু পড়াগুলো এমন করে পড়ো যেন মনে থাকে, মজা নিয়ে পড়ো যেন মনে থাকে, ট্রিক্সগুলো শিখো, নিজে শিখার পর কাউকে সেটা শিখাও, দেখো মনে থাকবে। আর এখানে যে ভাইয়াগুলো ক্লাস নিচ্ছে, একদম আমি নিঃসন্দেহে বলবো যে ভাইয়াগুলো আছে সবাই সিরিয়াসলি পড়াগুলোকে খুব প্রাণবন্ত করে তুলতে পারে। তোমরা তাদের সাথে ক্লাসগুলো করো, উপকৃত হবা। তো আমি তোমাদেরকে 1 থেকে 22টি মৌলের যোজনী একটু মনে রাখার ট্রিক্সটা বলে দিব, জানা কথা তারপরেও বলবো। হ্যাঁ বলেছি প্রথম ক্লাস, ইনশাল্লাহ গ্রুপে তোমরা জেনে যাবা রেগুলারলি ক্লাস কখন হবে, তখন আস্তে আস্তে অধ্যায়টা আরো ভালো করে পড়তে পারবো। তো 1 থেকে 22টি মৌলের যোজনী, 1 থেকে 22টি মৌলের যোজনী। আসলে এখানে আরো কিছু মৌল কিন্তু পরবর্তীতে অবশ্যই আছে, বাট অবস্থান্তর মৌল সেগুলো তোমরা জানো, তাদের একাধিক জারণ মান হয়। তো আমি 1 থেকে 22টি মৌলের যোজনী খুব দ্রুত মনে রাখার জন্য একটা ট্রিক শিখাবো তোমাকে, যদি ভালো লাগে ভাইয়ের জন্য দোয়া রাখো, ঠিক আছে? তো ভাইয়া আমি এই 1 থেকে 22টি মৌলের যোজনী যখন 9 10-এ আমি রসায়ন স্যারের কাছে পড়তাম, যোজনী নিয়ে খুব প্যারা হতো, খুবই প্যারা হতো, পারতাম না। অনেক ফ্রেন্ড পারতো, আমি পারতাম না, ব্যাপারটা খুব ভাবাতো, খুব ভাবাতো, খুব ভাবাতো। ইভেন যখন আমি পড়ানো শুরু করি, শুরু করার পরও চিন্তা করতাম এই যোজনীটা কি করে বাচ্চাদের দ্রুত মনে রাখানো যায়। তো আমি যখন মোটরসাইকেল কিনি, মোটরসাইকেলটা যখন কিনি তখন প্রথম অবস্থায় মোটরসাইকেল চালাইতে চালাইতে একদিন আমার এই যোজনীটা শেখা হয়ে গেল। তো আমিও তোমাদেরকে একটু মোটরসাইকেল চালানোর সময় যোজনীটা শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখি বোঝাইতে পারি কিনা। হ্যাঁ, তো আমি যে মোটরসাইকেলের কথা বলবো, আমার সে মোটরসাইকেলের টপ গিয়ার 4। তখন এটা মনে করো না যে ভাইয়ার মনে হয় মোটর বাইকের টপ গিয়ার 4, আসলে না, আমি যেটা বলতেছি সেটা টপ গিয়ার 4, ঠিক আছে? তাহলে আমার মোটরসাইকেলের টপ গিয়ার কিন্তু ভাইয়া 4, মোটরসাইকেলের টপ গিয়ারটা হচ্ছে 4। তো মোটরসাইকেলের টপ গিয়ার 4, তাহলে অবশ্যই বুঝতে পারতেছো লো গিয়ারটা কিন্তু 0। হ্যাঁ, টপ গিয়ার 4, লো গিয়ার 0। যারা ক্লাস দেখছো সবাই মোটরসাইকেল সম্পর্কে আইডিয়া আছে,
সবাই? তো একটু দেখি বুঝতে পারি কিনা। আচ্ছা ভাইয়া, আমি ধরো মোটর সাইকেলের লো গিয়ার থেকে গিয়ার বাড়াইতে চাই, তাহলে যাকে আমরা বলি ঠোকা দেওয়া, আমি যখন ফার্স্ট গিয়ারটা বাড়াবো তখন কি 0 থেকে একবারে 4 হবে? এটা কি পসিবল? না। তাহলে কি হবে? 0 থেকে 1, আবার যদি বাড়িয়ে দিই তাইলে কি হবে? 2, আবার যদি বাড়িয়ে দিই তাইলে কি 3, আবার যদি বাড়িয়ে দিই তাইলে কিন্তু 4। রিপিট, 0তে গাড়ি ছিল, গিয়ার বাড়াচ্ছি ধাপে ধাপে, 1 2 3 4 করে গিয়ার বাড়ছে, 4-এ উঠেছে, মানে আমার গাড়িটা কিন্তু হাওয়াতে উঠতেছে। এবার আমি যখন গাড়িটাকে কন্ট্রোল করব, গাড়িটাকে যখন নামাবো, তখন অবশ্যই গিয়ারটা কমাতে হবে। আমি কিন্তু বলেছি এখানে যোজনী আছে, সিরিয়াসলি বলছি, একটু মনোযোগ সহকারে দেখবা। তাহলে এই 4 থেকে যখন আমি গিয়ার কমাবো, একবারে কি 0 হবে? অবভিয়াসলি না। 4 থেকে কমালে কত হবে? 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, আবার বাড়াবো 1, আবার বাড়াবো 2, আবার 3, আবার 4, কমাবো 3, কমাবো 2, কমাবো 1, কমাবো 0। আশা করি বুঝছো। তো এই ব্যাপারটা আমি যখন অ্যাপ্লাই করব মৌলগুলোর উপর যখন অ্যাপ্লাই করব তখন খেয়াল করবা। আমি 22টি মৌলের যোজনী কথা বলেছি, তাহলে 22টা মৌল আগে আমাকে লিখতে হবে ভাই। দেখো মৌলগুলা কি কি আছে: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তুমিও ঝটপট 22টা মৌল লিখে নাও, মিলে যাবে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। আশা করি এটা হয়ে গেছে। এ পাশে আসো, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে। এবার দেখো স্ক্যান্ডিয়াম এবং টাইটেনিয়াম। আমি বলেছি 22টি আমি লিখেছি। আমার উদ্দেশ্য কিন্তু ভালো ছিল, 22টা মৌল তোমার লেখা হলো, কারণ 22টা মৌলগুলা তো আসলে দরকার হয়, তাই না? তো এবার যোজনীটা শিখাবো বলেছিলাম মোটর সাইকেলের ট্রিক্সটা দিয়ে। আমাদের কিছু কিছু সময় মোটর সাইকেলের গিয়ার এমনিতে 0 রাখতে হয়, রাখা ভালো। কখন? স্টার্ট দেওয়ার সময়, বন্ধ করার সময়, তাই না? তো কিছু কিছু মৌলের যোজনী এমনি 0 আছে রে ভাই, কিছু কিছু মৌলের যোজনী এমনিতে 0 আছে। কোনটা কোনটা দেখো, যারা নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয়কে আশা করি জানো, হিলিয়াম, তাহলে 0। নিষ্ক্রিয়কে নিয়ন, মানে 0। নিষ্ক্রিয়কে আর্গন, মানে 0। আর কিন্তু কেউ নিষ্ক্রিয় নাই, মানে আমার এই গাড়ি এই জায়গাগুলোতে নিউট্রাল ছিল। এবার আমি গিয়ারটা বাড়াবো, গিয়ারটা কমাবো, যোজনী হয়ে যাবে। দেখো 0 থেকে যখন উপরে উঠবো তাহলে অবশ্যই 1 হবে, আর উপরে ওঠা জায়গা নাই, গিয়ার বাড়াইতে পারতিস না। এবার চলো এইদিকে আসো, 0 থেকে যখন গিয়ারটা বাড়াবো তাহলে দেখো 1, আবার বাড়বে 2, আবার বাড়বে 3, আবার বাড়বে 4। আর কিন্তু ভুল করে বাড়াবা না, কারণ 4-এর বেশি হবে না, আমার টপ গিয়ার 4। এবার গিয়ারটা কমাবো 3, কমাবো 2, কমাবো 1, কমাবো 0। মিলে গেছে কিন্তু। এবার চলো পরেরটা, তাহলে 0 হয়েছে, বেড়ে গেল 1 2 3 4, আর কিন্তু বাড়বে না। এবার কমা শুরু করবেন, তাহলে কি হবে? 3 2 1 0 হয়েছে না? মিলে যাচ্ছে কিন্তু। পরেরটা দেখো, মিলে গেছে 1 2 3 4। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু মোটামুটি যোজনীটা হয়ে গেল কিন্তু মোটরসাইকেলের গিয়ার বক্সটাতে। দেখো, হ্যাঁ অবশ্যই হয়ে গেছে। হ্যাঁ, কিছু মৌলের পরিবর্তনশীল যোজনী আছে, চেঞ্জেবল তাদের যোজনী আছে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে তোমরা জানো 3-5 ব্যবহার করা যায়। পরবর্তী ব্যাপার তোমরা দেখবা, ফসফরাসের 3-5 হয়, সালফারের 2 হয়, 4 হয়, 6 হয়। কার্বনের ক্ষেত্রে আছে, বাট কার্বনের কিন্তু ম্যাক্সিমাম যোজনী আমরা 4 পাই। বুঝছো? তো এই যে ব্যাপার, তাহলে আশা করি এই যোজনীটা তোমরা বুঝতে পারছো। তো আমাকে একটু ইনফর্ম করলে ভালো হয় যেটা বোঝা গেল কিনা। যদি বোঝা যায় আমি চাইবো এটা স্ক্রিনশট দাও, এটা নোট করো, নোট করে যে গ্রুপটাতে তোমরা ক্লাস করছো সেখানে একটু জমা দাও, অন্যরাও দেখুক, তারাও অনুপ্রাণিত হোক, এবং তুমিও বিষয়গুলো জুনিয়রদেরকে শিখায়ও। কারণ 9-10-এ যারা পড়ে তার কাছে এই যোজনীটা খুবই কষ্টকর। আমার বিশ্বাস এই যোজনীটা তুমি বুঝছো। একটু কথা বলে নিয়ে ক্লাসটা অফ করতে চাচ্ছি। আবারও বলছি, আমি তোমাদের শাহিন ভাইয়া, নতুনভাবে তোমাদের গ্রুপে ক্লাস নিলাম। তোমাদের অলরেডি এখানে ইংলিশ ভাইয়া নিচ্ছে ক্লাস, মানে ভাইয়া নিচ্ছে, বাংলা ক্লাস শেখরদা নিচ্ছে, তোমাদের ফিজিক্স প্রান্ত ভাইয়া ক্লাস নিচ্ছে। ইনশাল্লাহ আজকে আমি অ্যাড হয়েছি তোমাদের শাহিন ভাইয়া। ইনশাল্লাহ প্রতিনিয়ত রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব, তবে তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার। সবগুলো ভাইয়া চাইবে তোমরা সাপোর্ট করো, তাদের পাশে থাকো।
ভাইয়াদের কথাগুলো শোনো, আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, আজকে এতটুকুই, মোটিভেশন কিচ্ছু না, কথাবার্তা কিচ্ছু না, প্রচুর পড়তে হবে। প্রিয়জনকে পাইতে হলে পড়তে হবে, মা বাবার স্বপ্ন পূরণের জন্য পড়তে হবে, ভালো কিছু করার জন্য পড়তে হবে, পাশের বাড়ির আন্টির কথা রাখতে হলে পড়তে হবে। দ্যাটস অল, একটাই কথা, পড়তে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। কথাবার্তা হলো, আমি তোমাদের শাহিন ভাইয়া।